কে তুমি মা বলো না মা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খনার বচন অনুষ্ঠানে। আমি সুমিত্র আপনাদের সঙ্গে রয়েছি সারাক্ষণ। দেখবেন আমাদের প্রত্যেকেই তো বাড়িতে একটা সময় আসে, বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যে একটা সময় আসে প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ বিবাহযোগ্য হয়ে ওঠে, আর তাকে ঘিরে আমাদের মহা উৎসাহ আর কি। পার্টিকুলারলি যদি ছেলেটা চাকরি পেয়ে যায়, এখন তো মেয়েরা প্রত্যেকে আমি দেখছি যে যারা পড়াশোনা করে পাশ করে চাকরি করছে বসে থাকছে, এরকম কিন্তু খুব কম মেয়েরা এখনকার দিনে আছে। এটাই মনে হয় এখনকার, মানে আমরা বলি জেনারেশন এক্স বলি, এই জেনারেশন এক্স কিন্তু এই জিনিসটাই করছে যে এগিয়ে যাওয়ার কথা ভাবছে। অর্থাৎ মেয়ে মানে পড়াশোনা করলাম, একটা বিয়েই আমার শেষ কথা, সেটা নয়। এখন সে তার নিজের মতন করে ভাবছে, সে নিজের মতন করে তাকে নিজেকে গড়ে তুলছে, এবং ইকোনমিক্যাল একটা ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ অর্থনৈতিকভাবে সে স্বাধীন হবার কথা চিন্তা করছে। সবচেয়ে বড়, ভারতবর্ষে এগিয়ে যাচ্ছেও হয়তো এই জন্য, এই এখনকার তরুণ প্রজন্মের জন্য। এই এখনকার তরুণ প্রজন্মে অনেকেরই আমাদের মানে ধারে পাশে অনেকেই আছে, মামার ছেলে, পিসির মেয়ে, কাকার ছেলে, এরকম অনেকেরই হয়তো এইগুলো হচ্ছে যে বিয়েটা সামনে রয়েছে, এবং আমরা মহা উৎসাহে ধুমধাম পাত্রী খুঁজতে শুরু করে দিচ্ছি, পাত্র খুঁজতে শুরু করে দিচ্ছি, এবং সেখানে কাগজের হেল্প নিচ্ছি। এখন তো ইন্টারনেটেও অনেক দেখাশোনা হচ্ছে, ইন্টারনেট থেকেও আমরা হেল্প নিচ্ছি। অর্থাৎ সমস্তভাবে একটা মহাযজ্ঞে নেমে পড়ছি, যারা ধুমধাম করে দারুণ একটা বিয়ে দিতে হবে। তো এর জন্য আগেকার দিনে যেমন ছিল, এখনকার দিনেও যতই যুগ পাল্টাক এখনো আছে, বড় পরিবারগুলোই আছে। যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে ভেঙে গেছেন এই সময়টা খুব জোট বাঁধে, ফ্ল্যাটে আলাদা আলাদা থাকেন, কিন্তু বিয়ের সময় সবাই ফোনে ফোনে কথা হচ্ছে, আরে মেয়ে দেখলি, আচ্ছা চল। এই মামারা, কাকারা, পিসিরা এগিয়ে যাচ্ছেন মেয়ে দেখতে, ছেলে দেখতে চলে যাচ্ছে আবার, হ্যাঁ, জ্যাঠারা, কাকারা সবাই মিলে চলে গেল হয়তো ছেলে দেখতে। তো এই যে একটা বিয়ে তো দুটো মানুষের মধ্যে হয় না, বিয়ে এখনো পর্যন্ত ভারতীয় বিয়েগুলো দুটো পরিবারের মধ্যে হয়। অর্থাৎ শুধু দুটো পরিবার না, মানে এই পরিবার ওই পরিবার না, এক্সটেন্ডেড পরিবার। মানে আমি বললাম যে আমার কাকার ছেলের বিয়ে মানে আমাদের বাড়িতে হবে, তার আত্মীয় স্বজনদের বাড়িতে হবে, সবাই মিলে। মেলার জায়গাটা যদি না মেলে, তখনই কিন্তু সমস্ত গোলমালগুলো শুরু হয়ে যায়। বিয়েটা হয়ে যাওয়ার পর তীর একবার বেরিয়ে গেলে তুন থেকে, তখন কিন্তু খুব মুশকিল, ফেরও তার কিছুতেই আনা যায় না। এই নানাবিধ সমস্যা যখন শুরু হয় বাবা কাকাদের মধ্যে, বলুন, আমরা তো দেখিনি, ডিভোর্স কথাটাই শুনিনি। আমরা শুনিনি যে স্বামী স্ত্রীর মধ্যে এত মনোমালিন্য। আমরা দেখেছি যে একটা বিয়ে সারা জীবন হয়তো টিকে গেল, বিয়েটা তার মধ্যে টিকেই গেল, ফিকে আর কিছু হলো না, সমস্তটাই ফিকে জীবনে। অর্থাৎ বনিবনাও হলো না, শুধু থাকার জন্য দুজনে থাকা, এই জায়গাগুলো আমরা কিন্তু দেখিনি। তাই মায়ের চেম্বারে আমরা এই অগণিত মানুষকে দেখি, আমি যখন ব্যাক রেকর্ডস ঘাঁটি মায়ের চেম্বারে, তখন দেখি যে প্রায় 40-42%, 40-42% যে কেস আসে, তার মধ্যে কিন্তু এই কেসগুলো সর্বোত্তম। অর্থাৎ বিবাহের পরের গোলমাল শুরু হয়ে গেছে, মা তুমি বাঁচাও। কেন বাঁচাও? তার কারণ হচ্ছে মানুষের কল্যাণ যার ধর্ম, খনার ভিটে জন্ম, অন্তরে সন্ন্যাসিনী, বাংলার জ্যোতিষ জননী, তন্ত্র যোগ জ্যোতিষে যিনি, চিরদিনই পারদর্শিনী, পরমাত্মার সাধিকা খনামা। শিব জ্ঞানে জীব সেবা করে চলেছেন অনবরত, তিনি তো পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে একটাই সাধনা করে চলেছেন, একটাই জপ করে চলেছেন, সকলে যেন ভালো থাকে। অর্থাৎ মানব কল্যাণ করা তার ধর্ম। সারাক্ষণ সে ছোট্ট, আপনারা জানেন, মাকে যারা খনামাকে চেনেন তারা জানেন যে একদম ছোট্ট বয়সে 3-3.5 বছরে তার হাতে জপের মালা উঠে এসেছিল। মালার একটু পরে কাল্পনিক জপ করতেন, কেউ শেখায়নি, আপনা থেকে হাত চলতে জপের মতন করে। এবং তারপরে দেখেছি বিভিন্ন জায়গায় যত ভারতবর্ষের ধর্মস্থান রয়েছে, যত বিখ্যাত পণ্ডিত মানুষেরা রয়েছেন, গুরুরা রয়েছেন, তাদের কাছে গিয়ে দুর্গম জায়গায় সাধনা করেছেন। আজ খনামার সেই সাধনালব্ধ ফলগুলো আমরা পাই বলি মায়ের চেম্বারে দৌড়ে আসি। প্রত্যেক বুধবার বারাসাতে যশোর রোডে হাটখোলা স্টপেজে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে, প্রত্যেক শুক্রবার দিন বনহুগলিতে পেট্রোল পাম্প স্টপেজে চেম্বার, প্রত্যেক শনিবার দিন ঢাকুরিয়ার 5 নম্বর কালীবাড়ি লেনে। স্ক্রলে দেখুন আমাদের নাম্বার যাচ্ছে 9831070429, 9831058429, যে কোনো একটা নাম্বারে ফোন করে বুকিং করে নিন। একটু আগে বুকিং করবেন। নাই যে অত মানুষ এসে তোমার কাছে আসে, এটাও তো তুমি দেখো, মানে এসে বলে যে মা বিয়েটা দিয়েছি, তারপরেই গোলমাল শুরু হয়ে গেল।
2 মাস যেতে যেতে গোলমাল, 3 মাস। আমি এরকমও তোমার রেকর্ডসে দেখেছি 3 দিন, মানে বিয়ের 3 রাত্রি পুইয়েছে, মেয়েকে ফেরত পাঠিয়ে দিয়ে একদম এরম অশান্তি অশান্তি। এই যে জায়গাটা থেকে মা সমস্ত নষ্ট হয়ে যায়, মানে তারপরে কি মন নষ্ট হয়ে যায়, সব পরিবারের মানুষের নষ্ট হয়ে যায়, অর্থ পরিবারের তারপরে আর কেউ কারুকে বিবাহ দিতে আতঙ্কিত হয়ে যায়, নেক্সট যে কারুর বিবাহ দেবে আতঙ্কিত হয়ে যায়, একদম জীবন ব্যর্থ ভীষণ খারাপ বিবাহ। এই যে অনেক দেখে শুনে তো কাগজ টাগজ ঘেটে, অনেক নেট টেট ঘেটে, অনেক দেখাশোনা করে 10 বার কথাবার্তা বলে বিয়েটা হলো, বিয়েটা দুম করে খারাপ হলো। মা এটা কিসের জন্য? এর থেকে মুক্তির উপায় কি মা? ভালো করে কি করে বিয়ে হতে পারে? এটা জানার দরকার, ভীষণভাবে জানার দরকার, বোঝার দরকার। কারণ একবার হয়ে গেলে, যে কথাটা তুমি বললেই মাত্র, যে একটিবার বিবাহটি হয়ে গেলে আর তো কিছু করার নেই, আর তো কিছু করার নেই, ফেরত আনার নেই। কাজেই হওয়ার আগে কিভাবে পরিত্রাণ করা যায়, কিভাবে রক্ষা, কিভাবে মিলন ঘটানো যায়, যাতে চিরস্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ চিরস্থায়ীভাবে তারা সুন্দরভাবে সমস্ত জীবনটি, যাতে বিবাহের নিয়ম, বিবাহের মানেই তো এইটা যে একভাবে সমস্ত জীবনটি কাটাবে। এখনকার দিনে বড্ড বেশি দেখা যাচ্ছে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, চারিদিকে বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ। এই বিবাহ বিচ্ছেদের আমি একেবারে পক্ষপাতী না, একেবারে পক্ষপাতী না। ভীষণভাবে দুর্বিষহ লাগে, ভীষণভাবে কষ্ট লাগে বিবাহ বিচ্ছেদের কথা শুনলে। আমি ভীষণ ক্ষেপে যাই, ভীষণ রেগে যাই যখন দেখা যায় যে চেম্বারে এসেছে ছেলেটি বা মেয়েটি, ভীষণভাবে তাদের মধ্যে অশান্তি হচ্ছে, তারা জেদ করে রয়েছে যে দরকার নেই, আর মিল দরকার নেই, বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেবো, আমরা ডিভোর্স করে নেবো। আমি ভীষণ ক্ষেপে যাই। আবার সেই আমাকেই আবার ছক দেখে বিচার করে যখন আসে, যখন সব শুনি, যখন ছক দেখে বিচার করি, দুজনের ছক দেখি, দুজনের ছবি দেখি, তখন আবার আমাকেই বলতে হয়, বাপু এটি ডিভোর্স করে দাও, এটি সংসার করা যাবে না। সারাটি জীবন ছেলেটির জীবন নষ্ট হয়ে গেল, বা সারাটি জীবন ধরে মেয়েটির জীবন নষ্ট হয়ে গেল, তার থেকে বাপু ডিভোর্স করে দাও। কিন্তু এটা আমি পক্ষপাতী না, এটা আমি ভালোবাসি না, এটা আমি পছন্দ করি না, পছন্দ করি না। সব থেকে বেশি ছেলেটির মেয়েটির জীবনটা তো গেলই, তাদের তো বরবাদ হলোই। শুধু তাই নয়, যে পরিবারের সাথে বিবাহ হয়েছিল, একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের যে সম্পর্ক, সেই সুমধুর সম্পর্কটি তিক্ততায় ভরে উঠল। দুজনে যেন দুজনের ভীষণভাবেই সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মতন একটা সম্পর্ক হয়ে গেল। দুই পরিবারের মধ্যে শত্রুতায় অশান্তি, ওকে দেখে নেবে, ওকে বুঝে নেবে, এরকম একটা শত্রুতায় অশান্তির সৃষ্টি হয়ে গেল। সেটিও খুব বেদনাদায়ক, খুব কষ্ট লাগে। আর কষ্ট লাগে যদি তাদের মধ্যে দেখা যায় সন্তান হয়ে গেছে, সেই সন্তান হয়ে যাওয়া, সন্তান যদি 2-3 মাসের থাকে তো একটি আলাদা, তার তখন বোধগম্য হয়নি। কিন্তু যেই সন্তান জন্মগ্রহণ করলো, তার মানেই তার দুটি প্রয়োজন, দুটি দিয়ে সে পূর্ণ। একটি শিশু যেই এলো পৃথিবীর বুকে, তার দুটিকেই চাই, অর্থাৎ তার পিতাও চাই, তার মাতাও চাই। যদি পিতা রইল তো পিতা না রইল, তাহলে শুধু মাতার কাছে মানুষ হলো, তাহলে পিতার পরিচয় কি দেবে, কি বলবে সারা জীবন বড় হয়ে সে, প্রথম কথা। তারপরে যে দেশে বুঝতে শিখে গেল, তাহলে তার বাবার জন্য মন খারাপ করা, ভীষণভাবে মনে কষ্ট পাওয়া, ঠাকুমা দাদাই দিদুন যাদের জন্য, ঠাকুমা ঠাকুরদা তাদের জন্য মন খারাপ হওয়া। বিচ্ছেদ মানেই সেই সন্তানটির ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। তার কথা ভাবলে আমার খুব খারাপ লাগে। সে ছোট্ট ছেলেই হোক মেয়েই হোক, সে তো তার পরিবার থেকে সরে গেল, যেখানে সে বড় হচ্ছিল সেখান থেকে তার জীবন সরে গিয়ে পুরো অন্য জায়গায় নূতনভাবে আবার জীবন শুরু হলো। সে কি অপরাধ করেছে, সে কি অন্যায় করেছে? তার চেয়ে কি এটা ভালো নয়? বিবাহের আগে ভালো করে যাচাই করে দেখে নেয়া, ভালো করে জেনে নেয়া, বুঝে নেয়া, কি চাহিদা, কি চাইছো, কতটা চাইছো, কতটা পাচ্ছ, যতটা চাইছো ততটা পাচ্ছ না, যতটা পাচ্ছ সেটাকে নিয়েই কি সমঝোতা করে সমস্ত জীবনটি থাকতে পারবে, কাটাতে পারবে? একটি জীবনের সাথে বন্ধন হচ্ছে, মিলন হচ্ছে। বিবাহটি খুব সুখদায়ক, খুব শান্তিপূর্ণ, খুব আনন্দের। প্রজাপতি ঋষির কৃপাতে এই বিবাহ হয়। এই বিবাহ বন্ধন দেওয়ার জন্য প্রজাপতি ঋষিকে ডাকা হয়, সেই ঋষিকে ডেকে তবে বিবাহ দেয়া হয়। সেই বিবাহতে অগ্নি সাক্ষী রাখা হয়, নারায়ণ সাক্ষী থাকেন, অগ্নি সাক্ষী রাখে। পিতৃপুরুষ জল পান, যারা স্বর্গ লাভ করেছেন যে সমস্ত পিতৃপুরুষ, তারা জল পান, আভ্যুত্তি নান্নিমুখ হয়। এই বিবাহের বিবিধ নিয়ম আছে, ভীষণভাবে নিয়ম আছে। শুধু তাই নয়, একটু আগে তুমি যেটা বললে সেটি হচ্ছে যে প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলে মিলে একসাথে হয়ে একত্রিতভাবে আনন্দ করে বিবাহ, এই যে সকলের মধ্যে একটি মহামিলন করে বিবাহের সৃষ্টি হয়, সেই বিবাহটি যদি ভাঙা হয়ে যায়, ভেঙে যায় কোনো কারণে, তাহলে
কি লাভ হলো? এত আপনজন, এত গুরুজন, এত আশীর্বাদী, এত নিয়ম, এত অনুষ্ঠান, এত শালগ্রাম শিলা স্পর্শ করা, এত অগ্নি সাক্ষী রাখা, অগ্নিকে সাক্ষী রেখে সেইভাবে অগ্নিতে সংযুক্ত করে সেইভাবে পুজো করা, প্রজাপতি ঋষির কৃপা নিয়ে সেইভাবে পুজো করে, সেইভাবে 7 পাকে বেঁধে শুভ দৃষ্টি করে মালা বদল করে এমন সুন্দর করে ছাতনাতলায় দাঁড়ানো, শুভ দৃষ্টি করা, এত নিয়ম, এত মোনামুনি দিয়ে যা নিয়ম করানো, এত শুভ দৃষ্টি করে যা নিয়ম করানো, সেই সব নিয়ম কি সবই বৃথা? সেই মন্ত্র শক্তির কি কোনো শক্তি নেই, কোনো জোর নেই? সেই জোরটাকে রাখতে গেলেও আবার অনেক পরিবারে দেখা গেছে যে এই বন্ধন বজায় রাখা, পারিবারিক বন্ধন, বলবে দেখো তোমাদের মধ্যে ছেলে মেয়েদের, তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মিল হচ্ছে না, কিন্তু তা বলে বাপু বিচ্ছেদ ঘটানো যাবে না, তোমাদেরকে এইভাবেই অ্যাডজাস্ট করে থাকতে হবে, তার কারণ আমাদের বংশে এরকম হয়নি, ছাড়াছাড়ি হয়নি, কাজেই আমরা হতে দেব না। ছেলেকে বলা, ছেলের বউকে বলা, আমরা বিচ্ছেদ হতে দেবো না, আমাদের বংশে হয়নি, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস আছে, আমাদের বংশমর্যাদা আছে, আমাদের পাড়া প্রতিবেশীতে একটা সম্মান আছে, আমরা পাড়ার মোড়ল, আমরা পাড়ায় কারোর কিছু হলে আমরা বিচারকর্তা, আমরা বিচার করতে যাই, আবার আমাদের বাড়িতে এরকম হলে মানুষ হাসবে। সেই কারণে তোমাদের সারা জীবন মিল না হলেও তোমাদের এই গড়মিল নিয়েই মিল বলে চালাতে হবে, সেটিও আরেক রকমের যন্ত্রণা। এরকমও অনেকে ভোগ করছে ভীষণভাবেই। পারিবারিক চাপে পড়ে বিচ্ছেদ করা যাচ্ছে না, বিচ্ছেদটা অতি প্রয়োজন, কারোর মধ্যে কারোর এতটুকু মিল নেই, কেউ কারুকে সহ্য করতে পারে না, নীরব যন্ত্রণা ভোগ করছে, যাকে বলা হয় নীরব যন্ত্রণা। চুপচাপ, যেহেতু বড় পরিবার, যেহেতু একান্নবর্তী পরিবার, সেহেতু প্রতিবাদ করার কোনো জায়গা নেই, কিন্তু নীরব যন্ত্রণা। একই বিছনায় দুজনে ঘুমোচ্ছে, কিন্তু পরস্পর পাশ ফিরে দীর্ঘদিন ঘুমোচ্ছে, কেউ জানছে না, বিনিদ্র রজনী কাটাচ্ছে সেই ছেলেটি বা মেয়েটি, কেউ ঘুমোতে পারছে না, কেউ বা পাশ ফিরে ঘুমোচ্ছে, কেউ কারোর সাথে কথা নেই, কেউ বা খাচ্ছে, কেউ বা খাচ্ছে না, এমনি করে দিন কাটছে, সেইভাবে দুর্বিষহভাবে তাদের জীবন কাটছে, সেই জেলের কয়েদিদের মতন জীবন কাটছে। বেঁচে থাকা আর মৃত্যু তাদের কাছে বরাবর হয়ে গেছে, সমান হয়ে গেছে, এমন করে জীবন কাটছে, বছরের পর বছর কেটে যাচ্ছে, সন্তান হচ্ছে না, যেহেতু তাদের মধ্যে মিল নেই, তারা সন্তানকে আনছে না, সন্তান হচ্ছে না। এটি আরেক যন্ত্রণা, আরেক প্রকারের যন্ত্রণা, সামাজিক যন্ত্রণা। সামাজিক চাপে পড়ে বাধ্যতামূলকভাবে মিল না থাকলেও দেখন্তি মিল রেখে দিনগুলো কাটাচ্ছে, বছরগুলো কাটাচ্ছে, এটিও এক মারাত্মক মর্মান্তক যন্ত্রণা, মর্মান্তিক বেদনাদায়ক যন্ত্রণা। বিবাহ হয়েছে, কয়েক মাসের মধ্যেই অশান্তি আরম্ভ হয়েছে, কয়েক দিনের মধ্যে অশান্তি আরম্ভ হয়েছে, এইবার বিচ্ছেদের জায়গায় এসেছে। সেটি অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদের পক্ষ থেকে, মেয়ের বাড়ির পিতামাতার বড় যন্ত্রণা হয়, হায় রে সারা জীবন অর্থ সঞ্চয় করে, সারা জীবন ধরে একটু একটু তিলে 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 করে অর্থ সঞ্চয় করেছি, সোনা দানা সঞ্চয় করেছি, কারণ কন্যা সন্তান, তার বিবাহ দিতে হবে, তার বিবাহে খরচা করতে হবে, কাজেই সেগুলো সংগ্রহ করেছি, সেই সব নিঃশেষ করে বিবাহ দিলাম, এত বড় অনুষ্ঠান করলাম, এত লোক নিমন্ত্রণ করলাম, গা ভরা গয়না দিলাম, এত কিছু পণ দিলাম, এইভাবে বিবাহ দিলাম। সেই বিবাহ 1 মাস যেতে না যেতেই এই রিপোর্ট এলো যে মেয়ে নাকি ওখানে সংসার করতে পারবে না, তারা নাকি এত অত্যাচারী, বা মেয়ের সাথে বনিবানা হচ্ছে না, বা ছেলেটি ভালো নয়, সেই কারণে মেয়ে আবার ফিরে আসবে। এই শুনে কত পিতা মাতাকে শোনা যায় স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে, অসুস্থ হয়ে পড়েছে, ভীষণ কষ্টে আছে, কত সংসার বরবাদ হয়ে গেছে ভীষণভাবে। ভেবেছিল মেয়ের বিয়ে দিয়েছে, এইবার ছেলেটির বিবাহ দেবে, ছেলে আছে, মানে যার বিবাহ হলো তার ভাই আছে, এবার ভাইয়ের বিবাহ হবে কিংবা দাদার বিবাহ হবে, তারা বিবাহ দিয়ে বউ আনবে, কিন্তু যেহেতু শুনলো যে মেয়ের বিবাহ দিল সেই মেয়ে আবার বাড়িতে ফিরে আসছে, তার শ্বশুরবাড়ি সংসার করা হবে না, তাই ভেঙে গেল সেখানে ছেলেরও বিয়ে দেয়া, কারণ ছেলের বিয়ে দিতে ভয় পাচ্ছে, যেহেতু মেয়ে আবার ফিরে এসছে, ছেলের বিয়ে দেবে, আর একটি বউ আসবে বাড়িতে, সে আবার এই বিবাহিত ননদকে কতটা মেনে নেবে, সেই একটা আতঙ্ক। এই যে সমস্ত জটিলতা, একটির থেকে আরেকটি, একটির থেকে আরেকটি জটিলতা সৃষ্টি, এই যে জীবন সংশয়, জীবন নিয়ে ভীষণ ভীষণভাবে কষ্ট, বেদনা, কি করবে, মেয়েটিও অপ্রস্তুতে পড়ে যায়, কি করবে, চাকরি করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, বাবা মার কাছে ফিরে যাবে, নাকি আলাদা বাড়ি ভাড়া করে থাকবে, নাকি কোনো আত্মীয়র কাছে চলে যাবে, নাকি কোনো বন্ধু বান্ধবের কাছে চলে যাবে, নাকি জীবন রাখবে না, নানান রকমের চিন্তা, নানান রকমের দুশ্চিন্তা। জীবন না রাখার কোনো প্রশ্নই আসে না, কারণ লড়ে যেতে হবে, যে সমস্যায় আসুক না কেন, সামনে যে সমস্যায় আসুক না কেন, সকল প্রকারের সমস্যার কথাই বলছি, যাদেরই যত প্রকারের সমস্যা আসুক না কেন, সেই সমস্যার সঙ্গে সমঝোতা করে, বলো না কাতর স্বরে,
বৃথা জন্ম এ সংসারে জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমরা তো আছি একে অপরের তরে, এইভাবে মনের জোর করে এগিয়ে যেতে হবে। সমস্যা যতই আসুক তার সাথে পাঞ্জা লড়তে হবে, লড়ে এগিয়ে যেতে হবে, কারণ জীবন একটাই। তার জন্য জেনে রাখো সবাই, যে কোনো সমস্যার জন্য আমরা লড়ে যেতে চাই। যে কোনো সমস্যা আসুক তার সাথে সমঝোতা করে লড়ে গিয়ে পরেরটা দেখব, এর পরে কি আছে, তারপরে কি আছে, কি আছে জীবনে, কি আছে জীবনে, তাই দেখব। সেই কারণেই আমরা কখনোই মাঝপথে হলো না বলবো না, কখনোই হবে না বলা চলবে না, সেই কারণেই মনের জোর করে চলা। কিন্তু যদি বিবাহের আগে আমরা যদি একটু সজাগ হতে পারি, বিবাহের আগে যদি একটু ভালো করে জেনে নিতে পারি, শুধু ভাব আবেগে নয়, শুধু রূপ দেখে নয়, শুধু বিদ্যা দেখে নয়, শুধু অর্থ দেখে নয়, শুধু পারিবারিক জৌলস দেখে নয়, আসল মিল হয় কি না সেটি দেখে নিয়ে যদি বিবাহ দেয়া হয়, তাহলে কিন্তু এমনটি হয় না, এমন কষ্ট পেতে হয় না। সেই কারণে বলা, বারংবার বলা, ছক দেখে সুন্দরভাবে দেখে নেয়া তার গ্রহ, যে মেয়েটির বিবাহ আমি দিতে চলেছি সেই মেয়েটির আমার কি কি গ্রহ দোষ আছে, কোনো দোষ আছে কি না, যদি গ্রহ দোষ থাকে সেই গ্রহ দোষগুলোকে কীভাবে কাটানো যাবে সেটি জেনে নেয়া, জ্যোতিষের কাছ থেকে জেনে নিয়ে সেটিকে কাটিয়ে নিয়ে তবে বিবাহের ভাবনা ভাবা। যদি জ্যোতিষ বলে দেয় দেখো এ 23 বছরের মধ্যে কিংবা 25 কিংবা 26-এর মধ্যে বিবাহ দিলে ভালো বিবাহ হবে না, এর পরে বিবাহ দিলে ভালো হবে, তাহলে হুবহু টপ টু বটম তার কথা মেনে এবং যা যা ধারণ করার কথা তিনি বলবেন সেইগুলিকে যত কষ্টই হোক সেগুলিকে ধারণ করিয়ে সেই বাধা কাটিয়ে, সেই অসময় সেই বাধা যোগ কাটিয়ে নিয়ে তারপরে বিবাহ দিলে শুভ হবে জেনে নিয়ে তারপরে বিবাহ দেয়া। এইগুলিকে মানা ভীষণভাবে। ছেলেদের ক্ষেত্রেও যদি কোনো বাধা থাকে, যদি কোনো মাঙ্গলিক থাকে, যদি কোনো কালসর্প দোষ থাকে, যদি কোনো শুক্রের দোষ থাকে, যদি কোনো রকম বৃহস্পতির দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার যোগ থাকে, সেইগুলিকে কাটিয়ে নিয়ে ভীষণভাবে বাধা কাটিয়ে নিয়ে তারপরে বিবাহের কথা ভাবা এবং জ্যোতিষের মত অনুযায়ী এবং শাস্ত্র মত অনুযায়ী, এছাড়াও তার ছকের মতামত অনুযায়ী, ছক কী বলছে, কোষ্ঠী কী বলছে, সেই অনুযায়ী সময় দেখে বিবাহ দেয়া। বিবাহের সময় তাদের সাথী চলছে কিনা তা থাকলে সেটিকে কাটিয়ে নেয়া, বিবাহের সময় কালসর্প দোষ থাকলে সেটিকে কাটিয়ে নেয়া, বিবাহের সময় সপ্তমে যদি মঙ্গল থাকে অবশ্যই সেটিকে না কাটিয়ে কখনোই বিবাহ দেওয়া উচিত নয়, সেটিকে কাটিয়ে নেয়া, বিবাহের সময় দেখে নেয়া মাঙ্গলিক আছে কিনা ছেলের বা মেয়ের বা উভয়ের মাঙ্গলিক থাকলে সেই মাঙ্গলিক কাটিয়ে নেয়া, সুন্দরভাবে জোটক মিলন করানো, জোটক মিলনের মধ্যে বেশ কতগুলো নিয়ম আছে সেগুলিকে দেখে নিতে হয়, যদি দিতেই হয় তাহলে সেই গরমিলটাকে কাটিয়ে নিয়ে তবে বিবাহ দেয়া। তাদের গণ দেখতে হবে কার কি গণ, যদি দেখা যায় দেবগণের সাথে বিবাহ হচ্ছে তাহলে ভীষণ ভালো, রাক্ষসগণের সাথে বিবাহ হচ্ছে তাহলে ভীষণ ভালো, যদি দেখা যায় নরগণের সাথে বিবাহ হচ্ছে ভীষণ ভালো, কিন্তু যদি দেখা যায় দেবগণের সাথে রাক্ষসগণের বিবাহ হচ্ছে তাহলে সেটি মধ্যম মিলন, এটিও জেনে রাখবে, উত্তম মিলন নয়, মধ্যম মিলন। যদি দেখা যায় রাক্ষসগণের সাথে দেবগণের হচ্ছে সেটিও হচ্ছে মধ্যম মিলন, কিন্তু যদি দেখা যায় দেবগণের সাথে নরগণের হচ্ছে সেটিও মধ্যম মিলন, কিন্তু যদি কখনো দেখা যায় রাক্ষসগণের সাথে নরগণের বিবাহ হচ্ছে সেই বিবাহ একেবারেই ক্যান্সেল করে দেবে, কখনোই কোনোভাবেই সেই বিবাহ কারোর সাথে সমঝোতা করে অ্যাডজাস্ট করে কখনোই সেই বিবাহ দেবে না, সেই বিবাহ কখনোই মিল হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সেই কারণে সেটিকে আগের থেকে জেনে রাখা দরকার, কখনোই রাক্ষসগণের জাতক জাতিকার সাথে নরগণের জাতক জাতিকার বিবাহ দেওয়া উচিত নয়, একেবারে জেনে নিয়ে সেইভাবে বাধা কাটিয়ে তারপরে বিবাহ দেয়া এবং সেই রকম বিবাহ হলে সেই বিবাহটিকে ক্যান্সেল করে দেয়া। আর যদি দেখা যায় জাতক জাতিকার রাহুর দশা কিংবা রাহুর অন্তর্দশা, রাহুর প্রত্যন্তর দশা চলছে, এমত অবস্থায় সেই প্রত্যন্তর দশা না কাটলে সেই সময় তাদের বিবাহ দেওয়া উচিত নয়। এই নিয়মগুলো যদি ঠিক মতন মানা হয়, যদি দেখা যায় রাহুর দশায় জন্ম জাতক জাতিকার এখনও চলছে সেই রাহুর দশার প্রভাব, সেই রাহুর দশার প্রভাব কাটিয়ে মাঙ্গলিক প্রভাব কাটিয়ে যে অশুভ প্রভাবগুলো জাতক জাতিকার ছকের মধ্যে, হাতের মধ্যে, কপালের মধ্যে, লক্ষণের মধ্যে দেখা যাচ্ছে, সেই লক্ষণগুলোকে কাটিয়ে নিয়ে তারপরে তাদের মধ্যে চারিত্রিক মিলন কতটা হচ্ছে, এই জোটক মিলন করলে চারিত্রিক মিলনটা বোঝা যায়, এই জোটক মিলন করলে তাদের অনেক কিছু যদি ঠিক ঠিক সময় দেওয়া হয়, জন্ম সাল সময় ঠিক ঠিক দেওয়া যায়, তাহলে জোটক মিলনের দ্বারায় অনেক কিছু, জোটক মিলনটা করে তারপর সেটিকে পূর্ণভাবে বিচার করিয়ে তারপরে বিবাহের কথা ভাবা উচিত। যেমন
যেমন জটক মিলন প্রয়োজন, তেমনি ব্লাড এক্সামিন প্রয়োজন। কেউ কোনো রোগের বাহক আছে কিনা সেটি দেখে নিয়ে সেটিকে পূর্ণভাবে বিচার করে ঠিক মতন দেখে ডাক্তারবাবুকে দেখিয়ে তবে বিবাহের মতামত দিতে হয়, কারণ পরের জেনারেশনের কথা ভাবতে হবে। বিবাহ মানেই পরের জেনারেশন, বিবাহ মানেই সন্তানের ভাবনা, সেই সন্তান যাতে সুস্থ সন্তান আসে, তার জীবন যাতে ভালো হয়, সেই কারণে রক্ত পরীক্ষা করে ব্লাড এক্সামিন করিয়ে তবে বিবাহের কথা ভাবতে হয়, দেখতে হয়। এই পথগুলো নিখুঁতভাবে দেখতে হয়, দেখার পর বিবাহ দিতে হয়। যদি দেখা গেল কারোদের বিবাহ হয়ে গেছে কিন্তু কিছুতেই মিল হচ্ছে না, আসা সম্ভব নয়, কোনো কবচ ধারণ করা, কোনো কামাখ্যা মায়ের কবচ করে দিলে, বশীকরণ কবচ, এই সমস্ত অনেক কিছু কবচ আছে, ত্রাটক কবচ, এই সমস্ত কবচ করিয়ে দিতে পারলে, তাহলে সেই কবচ ধারণ করাতে পারলে আবার তাদের মধ্যে মিলন ঘটিয়ে দেওয়া সম্ভব হয়। একেবারে বিচ্ছেদ সংসার বহু মিলন করিয়ে দিয়েছি। এই সমস্ত কামরূপ কামাখ্যায় গিয়ে বহু রকমের যন্ত্র তৈরি করে, বহু রকমের কবচ তৈরি করে সেই সমস্ত মিলন করিয়ে দেওয়া সম্ভব করিয়ে দিয়েছি বহু মানুষের। কিন্তু আমাকে তো ভাবতে হয় তাদের কথা, যারা গৃহে আছে, যাদের পক্ষে আসা সম্ভব নয়, যাদের পক্ষে এই সমস্ত ধারণ করা সম্ভব নয়, যাদের পক্ষে সবাইকে টপকে চলে এসে ভাগ্য দেখানো বিচার করা সম্ভব নয়, তাদের কথা ভাবতে হয়। আমার দায়িত্বে যারা আছো, আমার কাছে যারা আসছো, আমার দায়িত্ব, আমার কর্তব্য, ঈশ্বর কৃপা করেছেন আমাকে, আমি তাদের জন্য কাজ করছি, সেগুলি ঠিক আছে। কিন্তু যারা আছো দূর দূরান্তরে, যারা আছো শুধু নিজেদের ঘরে, এখন আমি চলে এসেছি তাদেরই ঘরে, আমি যে কথাটি বলছি তাদেরই তরে, তাদের জন্য বলে দিচ্ছি, তাদের জন্য একটি মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটি পাঠ করবে, তাহলে দেখবে একেবারে গরমিল, একেবারে ভেঙে যাওয়া সংসার আবার করে গড়ে উঠবে। এমনই একটি মন্ত্র, সন্মোহন মন্ত্র, এমনই একটি শক্তির মন্ত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই মন্ত্রটি পাঠ করবে। ওম কামদেবায় বিদ্মহে পুষ্পবানায় ধীমহি তন্মোহন প্রচোদয়াৎ স্বাহা। এই মন্ত্রটি পাঠ করবে। মন্ত্রটি আবার বলছি, শুনে নাও। ওং কামদেবায় ধীমহি পুষ্পবানায় ধীমহি তন্মোহন প্রচোদয়াৎ নমঃ। এই মন্ত্রটি পাঠ করবে। একটু সিঁদুর, একটু সাদা চন্দন, একটু লাল চন্দন একত্রিত করে হাতের ঠিক এই জায়গাটি, সেইটিকে রেখে দিয়ে আর এই মন্ত্রটি পাঠ করবে 108 বার করে। তুমি যাকে বশ করতে চাও, তোমার স্বামীকে, তাহলে স্বামীর কপালে এই টিপটি পরিয়ে দেবে। যদি স্ত্রীকে বশ করতে চাও তাহলে স্ত্রীর কপালে এটি পরিয়ে দেবে। এটি নারী পুরুষ নির্বিশেষে স্বামী করতে পারো, স্ত্রীর জন্য স্ত্রী করতে পারো, স্বামীর জন্য। এটি প্রতিদিন পরপর 21 দিন এই মন্ত্রটি পাঠ করে এই ক্রিয়াটি করলে দেখবে তোমাদের মধ্যে ভীষণ সম্মোহন শক্তি বাড়বে, একে অপরের প্রতি আকর্ষণ আসবে এবং তোমরা সুখে শান্তিতে সংসার করতে পারবে। মায়ের কথা জুড়ে শুধু সুখ, শান্তি, আনন্দ আর হাসি, এই তো কথা। তার কারণ হচ্ছে যে সন্তানেরা যেন থাকে দুধে ভাতে, এটা মা সকল সময় চান। এবং আমি বলেছি মায়ের সেই একটাই মন্ত্র, মায়ের একটাই বাণী, তার সহজ সরল জীবনযাপনের মধ্যে দিয়ে একটা বাণী বারংবার উঠে আসে, সকলে যেন ভালো থাকে। সকলে ভালো থাকার জন্য যা যা করা দরকার না, মা তাই তাই করে। আপনারা যারা চেম্বারে আসেন তারা জানেন, যত কঠিন আপনাদের সমস্যা হোক, মা যদি একবার আপনাকে দেখে আপনার সমস্ত কিছু, আপনার হাত, আপনার কুষ্টি, আপনার সামুদ্রিক শাস্ত্র দিয়ে অথবা সংখ্যাতত্ত্ব দিয়ে অথবা হোরারি দিয়ে এবং আধ্যাত্মিকতার জব দিয়ে তিনি যদি বোঝেন যে সে কাজটা তিনি করে দিতে পারবেন, মা কিন্তু চ্যালেঞ্জ সহকারে আপনাকে বলবেন যে তোমার কাজ হয়ে যাবে, তুমি ভালো থাকবে। যে ভালো থাকবে মার আশ্বাস বাণী, এই বাণীর জন্যই তো আমরা দৌড়ে দৌড়ে যাই তার চেম্বারে। প্রত্যেক বুধবার বারাসাতে যশোর রোডে হাটখোলা স্টপেজে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে, প্রত্যেক শুক্রবার দিন বনহুগলিতে পেট্রোল পাম্প স্টপেজে চেম্বার, প্রত্যেক শনিবার দিন ঢাকুরিয়ার 5 নম্বর কালীবাড়ি লেনে। স্টলে দেখুন আমাদের নাম্বার যাচ্ছে 9831070429, 9831058429। যে কোনো একটা নাম্বারে ফোন করে বুকিং করে নিন। একটু আগে বুকিং করবেন আর মুখে সবসময় এই বাণীটা রাখবেন, এই মন্ত্রটা রাখবেন। সেটা আমি বলতে পারি, আমি আপনাদের শেখাতে পারি সেই মন্ত্রটা, তাতে আপনারা ভালো থাকবেন। বলুন আমার সঙ্গে যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো যতক্ষণ খনা মাকে স্মরণে রাখবো। অনেক কথা দিলাম বলে এবার আমি যাব চলে, সময়টা শেষ হয়ে গেছে বলে।
আবার আসবো চলে, মনের কথা বলে যাবো এখন চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না মা।